ইলেকট্রোম্যাগনেটের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত। তো প্রথমে আমরা তোমাদের যে ক্লাসটা করিয়েছিলাম পার্ট 1, সেটা তোমরা প্লিজ দেখে নিও, তা নাহলে কিন্তু পার্ট 2 দেখতে সমস্যা হবে। প্রথম যে প্রশ্নটা তোমাদের বলেছে যে কম্পাসের নিডল একই সাথে দুই দিকে পয়েন্ট করতে পারে না, এর কারণটা কি? তোমরা জানো যে আমাদের যদি কোনো কম্পাসকে আমরা এখানে আঁকি, আমরা খুব ভালো করেই বলতে পারবো যে কম্পাসের যে নর্থ আর কম্পাসের যে সাউথ, এইভাবে কম্পাস থাকে। আমরা সবাই জানি এইভাবে কম্পাস থাকে, কম্পাসের নর্থ এবং কম্পাসের সাউথ, ঠিক আছে? এবং আমরা এটাও জানি যদি এখানে একটা চুম্বক রেখাকে আঁকো, তাহলে আমরা জানি সেই রেখাগুলো নর্থ দিয়ে বেরিয়ে সাউথে প্রবেশ করে, ঠিক আছে? নর্থ দিয়ে বেরিয়ে সেই রেখাগুলো কী হয়, সাউথে প্রবেশ করে। এবং কোনো দুটো রেখা একে অপরকে ছেদ করে না, ঠিক আছে? চুম্বকের যে রেখা, সেই রেখাগুলো একে অপরকে ছেদ করে না। আর রেখাগুলো কী বোঝায়? চুম্বকের যে স্ট্রেংথ তাকে বোঝায়। তো কারেক্ট অ্যান্সার এখানে কোনটা হবে? সি হবে। ম্যাগনেটিক ফিল্ডের যে রেখাগুলো সেগুলো কখনো একে অপরকে ছেদ করে না, আর ছেদ করে না বলেই কম্পাসের নিডল কিন্তু একই সাথে দুই দিকে মুভ করতে পারে না। এইবার তোমাদের একটা প্রশ্ন অনেকের মনেই জন্মেছে, আমি জানি, সেটাও ক্ল্যারিফাই করিয়ে দেবো। সেটা হচ্ছে যে কেন ছেদ করে না? দেখো এই যে এইটার ব্যাখ্যাটা কি? চুম্বকের ফিল্ড লাইন্সগুলো একে অপরকে ছেদ কেন করে না? দেখো এই হচ্ছে আমাদের একটা রেখা বেরোলো, ঠিক আছে? এটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। ধরো আরেকটা রেখা ধরে নাও এইভাবে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এই পয়েন্টটায়, এই পয়েন্টটা এটা একে অপরকে ছেদ করছে। তার মানে দাঁড়াচ্ছে এই পয়েন্টে ভালো করে বুঝবে, এই পয়েন্টে কোনো চুম্বককে রাখলে তার এই কাঁটাটা দুদিকেই মুভ করতে পারবে। এই পয়েন্ট ইন্টারসেকশন হচ্ছে, তার মানে হচ্ছে এই পয়েন্টে কোনো চুম্বককে রাখলে তার কাঁটাটা দুদিকেই মুভ করতে পারবে। সে একবার নর্থে মুভ করবে, আবার ঘুরে গিয়ে একবার সাউথে মুভ করবে, আবার ঘুরে গিয়ে নর্থে মুভ করবে, যেটা কিনা ইম্পসিবল, ঠিক আছে? কারণ এই আমাদের কোনো কম্পাস তার নর্থ এবং সাউথ, আমরা জানি যে আমাদের যে পৃথিবীর যে দণ্ডচুম্বক তার সাথে কম্পারিজন করে তার নর্থ এবং সাউথ থাকে। আগের দিন সব আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে? সুতরাং এইটাই হচ্ছে কারণ, যে কারণে করতে পারে না। আর এখানে কারেক্ট অ্যান্সার হবে তোমাদের সি। ওকে, চলো পরের প্রশ্ন। আর্দাক বলছে যদি একটা দ্বন্দ্বচুম্বককে আনুভূমিকভাবে একটা কার্ডবোর্ডের ওপর দাঁড় করিয়ে রাখা হয়, ধরো এই দ্বন্দ্বচুম্বকের এই দিকটা নর্থ, এই দিকটা তোমাদের সাউথ, ঠিক আছে? তো বলছে যদি দাঁড় করিয়ে রাখা হয় তাহলে চুম্বক রেখাগুলো কী হবে? কেবলমাত্র ওই কার্ডবোর্ডের উপরে অবস্থান করবে, মানে এরকমভাবে চারপাশে অবস্থান করবে, নাকি দণ্ডচুম্বকের চারপাশ ঘিরে অবস্থান করবে? দেখো একটা জিনিস বলি, তুমি যখনই এই দণ্ডচুম্বককে লম্বভাবে দাঁড় করিয়ে দেবে তখন তার চুম্বক রেখাগুলো, আমরা কি বলেছিলাম, অল প্লেনে অবস্থান করবে, ঠিক আছে? তুমি যেভাবেই রাখো না কেন, নর্থ থেকে সাউথের দিকে যাবে, এদিকেও নর্থ থেকে সাউথের দিকে যাবে, এদিকেও নর্থ থেকে সাউথের দিকে যাবে, পেছন দিক দিয়েও নর্থ থেকে কিন্তু সাউথের দিকেই যাবে, ঠিক আছে? অর্থাৎ সর্ব জায়গায় ওটা অবস্থান করবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, চুম্বকের চারপাশ ঘিরে কিন্তু ওটা অবস্থান করবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই টাইম নেয় যদি তুমি না জানো। পরের প্রশ্ন চলো। তড়িৎ চুম্বকীয় প্রভাব, এটাকে বলা হয় ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে? ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এবং এটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব, তারপর আবার শর্ট কোশ্চেনে যাব। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে? অর্থাৎ কারেন্ট দিলে ম্যাগনেট উৎপন্ন হওয়া, ঠিক আছে? কারেন্ট দিলে, কি বললাম, কারেন্ট দিলে ম্যাগনেট উৎপন্ন হওয়া, এটাই হচ্ছে তড়িতের চুম্বকীয় প্রভাব বা তড়িৎ চুম্বকীয় প্রভাব। এটা কে আবিষ্কার করেন? ওয়েস্টার আবিষ্কার করেন, এবং 1820 সালে উনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? উনি কি দেখেছিলেন সেটা একটু বলি তোমাদের। সেটা হচ্ছে উনি দেখেছিলেন যে যদি তুমি একটা ইলেকট্রিক ওয়্যার নাও, ঠিক আছে, এবং তার পাশে যদি একটা চুম্বককে আনো তুমি, ঠিক আছে, তার পাশে যদি তুমি একটা চুম্বককে আনো, তুমি দেখতে পাবে সেই চুম্বক কোনো ডিফ্লেকশন দেখাচ্ছে না, অর্থাৎ তার মধ্যে কোনো তড়িৎ নেই। এই যে লাইনটা, এই যে তারটা গেছে, এই তারের মধ্য দিয়ে কোনো তড়িৎ পরিবাহিত হচ্ছে না। এমন অবস্থায় যদি তুমি একটা চুম্বককে এর কাছাকাছি আনো, তুমি দেখবে এটা কোনোভাবেই ডিফ্লেক্টেড হচ্ছে না, মানে কোনোভাবেই কিন্তু এটা সরে যাচ্ছে না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। কিন্তু আমরা যদি এই চুম্বকের মধ্য দিয়ে একটা তড়িৎকে নিয়ে যাই, বা চুম্বক বলছি, এই তারটার মধ্য দিয়ে যদি একটা তড়িৎকে পরিবাহিত করি, ঠিক আছে, তাহলে আমরা দেখব এই যে চুম্বকটা আছে এটা কিন্তু ডিফ্লেক্টেড হচ্ছে। এটা কিন্তু কী হচ্ছে? ডিফ্লেক্টেড হচ্ছে। মানে কি? এটা
এই দিকে ডিফ্লেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এটা কোন দিকে ডিফ্লেক্টেড হবে? এই দিকে ডিফ্লেক্টেড হবে। অর্থাৎ আগে যেদিকে ছিল সেখান থেকে এটা কিন্তু এখানে ছিল, এদিকে সরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখানে ছিল, এদিকে সরে আসবে। তো এইটা কেন হয়, বা ডিফ্লেকশন সোজা কথা বলতে হবে, এটাই কেন হয়? দেখো উনি যেটা দেখলেন, উনি দেখলেন যে যখন আমরা তড়িৎ দিচ্ছি তখনই এই ডিফ্লেকশনটা দেখা যাচ্ছে, তার আগে দেখা যাচ্ছে না। ঠিক আছে, when current flow is on, deflection shown, deflection is shown। অর্থাৎ যখন কারেন্ট ফ্লো অন আছে তখনই কিন্তু ডিফ্লেকশন কী হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, কারেন্ট যখন অফ আছে তখন কিন্তু ডিফ্লেকশন হচ্ছে না। তো উনি এটা দেখে বুঝলেন যে তার মানে ডেফিনেটলি কারেন্ট ওই তারটার মধ্যে কোনো ম্যাগনেটিজম তৈরি করছে, কারণ কম্পাস তো ম্যাগনেট ছাড়া বা ম্যাগনেটের চুম্বকের প্রভাব ছাড়া ডিফ্লেকশন দেখাবে না। এটা আমরা সবাই জানি। যখন একটা কম্পাসকে দণ্ডচুম্বকের কাছে নিয়ে যাওয়া হয় তখনই সে ডিফ্লেকশন দেখায়। তো এখানে ডিফ্লেকশনটা কী করে হচ্ছে? তার মানে ডেফিনেটলি ওটা কোনোভাবে ম্যাগনেট হয়ে যাচ্ছে, এই তারটা কোনোভাবে ম্যাগনেটে পরিণত হচ্ছে, যার কারণেই এই ডিফ্লেকশনটা আসছে। ঠিক আছে, তো উনি এটা দেখিয়েছেন। এটা আরও ডিটেলস আলোচনা করব, আপাতত কোশ্চেনগুলো করি, চলো তারপর আলোচনা করব। আচ্ছা, 11 দাগে যাওয়ার আগে রাইট হ্যান্ড থাম্ব রুলটা একবার দেখে নিই। দেখো এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল। থাম্ব শব্দের অর্থ হচ্ছে বুড়ো আঙুল। এই যে এইটা দেখতে পাচ্ছ, বাম হাত কাজ লাগবে না, ডান হাত কাজ লাগবে। রাইট মানে ডান। তো তুমি কি করবে, এই যে নীল রঙের এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ইলেকট্রিক কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে একটা তড়িৎ পরিবাহী, যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। এখন তুমি কি করবে, যেদিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে দেখতে পাচ্ছ একটা তোমাদের এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, ওই দিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে, তো তুমি তোমার বুড়ো আঙুলটাকে ওই দিকে দেবে, আর বাকি আঙুলগুলো দিয়ে এই তড়িৎ পরিবাহীটাকে জড়িয়ে ধরবে। ঠিক আছে, তুমি দেখবে তোমার এই বাকি আঙুলগুলো যেমনভাবে একে জড়িয়ে ধরেছে, ঠিক তেমনভাবে এখানে এর দ্বারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এইটাই ওয়েস্টার্ড পরীক্ষা করে দেখেছিলাম। ঠিক আছে, কেমনভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে তড়িৎ পরিবাহী, তার পেছন দিক দিয়ে এটা যাচ্ছে লেফটের দিকে, আর তারপর উপর দিকে উঠে সামনের দিক দিয়ে এটা যাচ্ছে রাইটের দিকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর দ্বারা তৈরি ম্যাগনেটিক ফিল্ডের প্রকৃতি বা আচরণ হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার এইটা দিয়ে তোমাদের পরীক্ষার সময় এরকম একটা এঁকে দেবে, জাস্ট একটা ফিগার দিয়ে বলবে যে এই জায়গাটায় ধরো এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এই জায়গায় এখানে কোথাও একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে বি পয়েন্ট। আর ধরো এখানে একটা পয়েন্ট আছে এই জায়গায়, আমরা নাম দিচ্ছি, ধরো এটাকে নাম দিচ্ছি আমরা সি পয়েন্ট। তোমাদের বলতে বলবে এই তিন জায়গায় কেমনভাবে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, লিখে দেবে। ওপর থেকে যখন যাচ্ছে তখন পেছন দিয়ে, যেমন এখানে আমি কি বললাম, এখানে কীভাবে হচ্ছে বলো, তারের পেছন দিয়ে যাচ্ছে তখন লেফটে যাচ্ছে, এবং তারের সামনে দিয়ে যাচ্ছে তখন রাইটে যাচ্ছে। এক্স্যাক্টলি এটাই লেখা থাকবে কিন্তু পরীক্ষার সময়। ঠিক আছে, এবং দিয়েছে প্রশ্ন। তো চলো কী করব, কীভাবে করব, দেখো তোমরা দেখতে পাচ্ছ এই এ নামক পয়েন্টে, আমি এটাকে একটু দূরে রেখেছি কারণ এখানে আঁকবো, তাই এ নামক পয়েন্টে, ঠিক আছে, এ নামক পয়েন্টে আমি একটু দেখিয়ে দিই। এ নামক পয়েন্টে তোমাদের যেমন আছে এখানেও এক্স্যাক্টলি আঁকাটা তেমনই আছে। দেখো কারেন্ট ওপর দিকে যাচ্ছে, এখানেও কারেন্ট দেখো ওপর দিকে যাচ্ছে, বুড়ো আঙুলটাকে দিয়েছো, এবং দেখো এটাকে জড়িয়ে ধরেছো, তুমি তোমার আঙুল দিয়ে তড়িৎ পরিবাহীটাকে জড়িয়ে ধরেছো, মানে এইটাকে জড়িয়ে ধরেছো। তখন কী হবে দেখতে পাচ্ছ, পেছন দিক দিয়ে আসছে, ঠিক আছে, এবং সামনের দিক দিয়ে কী হচ্ছে, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, সিমিলার পেছন দিক দিয়ে আসছে, সামনের দিক দিয়ে কী হচ্ছে, এই হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আসবে। কেমন করে আসবে, এই, দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক মানে ম্যাগনেটিক লাইন্স। ঠিক আছে, দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক লাইন্স। ক্লিয়ার হয়েছে আশা করি? চলো বলো বি পয়েন্টে, বলো বি পয়েন্টে কী হবে। এই দেখো আমি তোমাদের ঠিক ঘুরিয়ে দিয়েছি, আগে যে চিত্রটা ছিল তাকে জাস্ট পজিশনটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি। বলো কী হবে, দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এখানেও দেখো এই দিকে যাচ্ছে ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ লেফট থেকে রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এদিকে রাইট, এদিকে লেফট, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে।
ঠিক আছে, তুমি কি করবে, তোমার বুড়ো আঙুলটা এইভাবে রাখবে আর বাকি আঙুলগুলো দিয়ে জড়িয়ে ধরবে। ঠিক আছে, তুমি জড়িয়ে ধরে দেখো তোমার হাতে যে পেন আছে, পেনের নিপটাকে তুমি কি করো, পেনটাকে তুমি ওই তড়িৎ পরিবাহী হিসেবে ভাবো এবং তুমি ঠিক এইভাবে হাতটাকে রাখো যেমনভাবে তুমি রেখেছো। কেন? কারণ তোমার কারেন্ট যেদিকে, বুড়ো আঙুল তোমাকে সেদিকে রাখতে হবে। তাহলে তুমি দেখবে তোমার আঙুলগুলো অটোমেটিক্যালি, বাকি আঙুলগুলো অটোমেটিক্যালি তোমার পেনটাকে এইভাবেই জড়িয়ে ধরছে। ঠিক আছে, কী হবে তাহলে, পেছন দিক দিয়ে যাবে এবং এদিক দিয়ে উঠবে। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি, পেছন দিক দিয়ে যাবে এবং এদিকে এইভাবে উঠবে। অর্থাৎ এখানে কেমন হবে, এই রকম হবে। ঠিক আছে, কেমন হবে, এই রকম হবে। আশা করি বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে? ওকে, ডান। আচ্ছা, চলো সি নামক চিত্রে আমরা দেখে নেব। সি পয়েন্ট এরকম আসবে, দেখো তোমার বুড়ো আঙুলটা এদিকে হবে কারণ তোমার কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার তুমি বলো তোমার ম্যাগনেটিক ফিল্ড কেমনভাবে হবে। দেখতে পাচ্ছ কেমনভাবে তোমার আঙুলগুলো তোমার পেনকে জড়িয়ে ধরেছে। তোমার পেনটাকে কল্পনা করবে, পেনের নিপটা তোমার কারেন্ট ফ্লোয়ের দিকে দাও, পেনের নিপটা তোমার পেনের নিপটা তোমার এদিকে থাকবে, পেনের নিপটা কোন দিকে থাকবে, এদিকে থাকবে। ঠিক আছে, এদিকে থাকবে। ওকে, এবং তুমি পেনটাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরো, বুড়ো আঙুলটা পেনের নিপের দিকে রাখো আর বাকি আঙুলগুলোকে পেনটাকে জড়িয়ে ধরো। ঠিক আছে, কেমনভাবে দেখতে পাচ্ছ, পেছন দিক দিয়ে আসছে, রাইট, পেছন দিক দিয়ে আসছে এবং এইভাবে ঘুরছে, পেছন দিক দিয়ে আসছে এবং এইভাবে ঘুরছে। তখন এখানে কেমন তৈরি হবে, এই রকম তৈরি হবে। ঠিক আছে, এইরকম তৈরি হবে। বলো ইয়েস অর নো। ঠিক আছে, এবার আমি যে এই রকম বলছি, বেসিক্যালি এটা এই রকম নয়। ঠিক আছে, এর একটা নাম আছে, কাম ধাম নাম সবই আছে। ঠিক আছে, দেখো আমরা যদি ওপর থেকে দেখি, দেখো এইখানে তৈরি হবে আপ, নিচে তৈরি হবে ডাউন, আর এটা লেফট রাইটে আছে, তো এদিকে তৈরি হবে তোমাদের লেফট, এদিকে তৈরি হবে তোমাদের রাইট। এটাও লেফট রাইটে আছে, তো এদিকে তৈরি হবে তোমাদের লেফট, এদিকে তৈরি হবে তোমাদের রাইট। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের ডিফারেন্ট ভ্যালু তোমরা পাবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, ডিফারেন্ট ভ্যালু তোমরা পাবে। কেমন? যেমন তুমি যদি ওপর দিয়ে দেখো, তুমি দেখতে পাচ্ছ ওপর দিয়ে কী হচ্ছে, এখানটা ঘড়ি এঁকে প্রাথমিকভাবে দেখাচ্ছি। ঠিক আছে, ঘড়ি এঁকে দেখাচ্ছি, এইখানটায় দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি একটা ঘড়ি এঁকে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। ইয়েস, এই, ঠিক আছে, এই হচ্ছে 12টার, এই হচ্ছে ধরো 3টের ঘরে কাঁটা রয়েছে, তো এই হচ্ছে আমাদের 12। ওকে, এই হচ্ছে আমাদের 3, ইধার আমাদের 9 হয়, এই হচ্ছে আমাদের 9, এই হচ্ছে আমাদের 6। এরকম থাকবে না ঘড়িটা। আর ঘড়ির কাঁটা ঘোরে কেমন করে, এইভাবে ঘোরে, রাইট, এইভাবে ঘোরে ঘড়ির কাঁটা, এইভাবে ঘোরে, আমরা জানি, তাই না? বলো এবার কী হবে, এভাবে ঘোরে ঘড়ির কাঁটা। তো বলো, এটা কি এইভাবে ঘুরছে, ওপর দিক দিয়ে দেখতে পাচ্ছ, এটা তো ওপর দিক দিয়ে আছে না, এটা ওপর দিক দিয়ে আছে, এইভাবে ঘুরছে ঘড়ির কাঁটাতে ঘোরে এইভাবে, অর্থাৎ এইভাবে ঘোরে, এটা তো ওপর দিক দিয়ে আছে, এটাকে কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ বলবো। তার মানে আপে ওপর দিকে আমাদের তৈরি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে ডাউনে কী তৈরি হবে, ডেফিনেটলি ক্লকওয়াইজ তৈরি হবে। অর্থাৎ ওপর দিক দেখলে আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ পাবো, আর নিচের দিক দিয়ে দেখলে এটাকে ক্লকওয়াইজ পাবো। কী পাবো, ক্লকওয়াইজ পাবো। পয়েন্ট টু বি নোটেড, নিচের দিক দিয়ে দেখলে এটাকে কী পাবো, ক্লকওয়াইজ পাবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার দেখো আর একটা আঁকছি, ওপরটার জন্য আঁকছি। ঠিক আছে, ওপরটার জন্য আঁকছি। ওকে, এই ছিল, একটু ভালো বৃত্ত হলে ভালো লাগতো, ধরো এই ছিল। ঠিক আছে, একটু বড় এঁকে দিই, জাস্ট আমি দাঁড়াও, একটা কাজ করছি, একটু ধৈর্য ধরো, নিজেরাও ট্রাই করো। ঠিক আছে, আমি এই জায়গায় রাইট লিখছি, তাহলে ওইখানে আঁকতে পারবো। ঠিক আছে, চলো দেখো, এই ঘড়ি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি এই ফেসটাকে রাইটের দিকেই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা দিক দেখতে পেলে বাকিটা তো থাকবেই। এই হচ্ছে ঘড়ি। ঠিক আছে, ওপরে আছে আমাদের 12টা, এখানে 3টে, এখানে আমরা জানি 9 থাকে, এখানে আমাদের 6। তো দেখো ঘড়ি কেমন করে ঘোরে, এইভাবে ঘোরে। বাড়িতে সবারই ঘড়ি আছে, হাত ঘড়ি আছে, দেখে বুঝতে পারবে, যদি এখন মোবাইল ঘড়ির যুগ। ঠিক আছে, তো কেমন ঘোরে, এইভাবে ঘোরে।
এখানে কি তেমন করে ঘুরছে? না, এখানে কিন্তু তেমন করে ঘুরছে না। পয়েন্ট টু বি নোটেড। ভালো করে দেখো এখানে কেমন করে ঘুরছে, এখানে উল্টো ঘুরছে। যদি আমরা দেখি এখানে রাইট দিয়ে এই দেখো এইখানে দেখো ভালো করে, এইটাকে দেখো, এইটা রাইট, এটাকে লেফট ধরে নাও। তাই রাইট দিয়ে কেমন করে ঘুরছে? এইভাবে ঘুরছে। আর লেফট দিয়ে যখন যাবে তাহলে নির্ঘাত তার উল্টো যাবে, মানে এইভাবে ঘুরবে। ঠিক আছে, লেফট দিয়ে যখন যাবে তো উল্টো যাবে। তো রাইট দিয়ে যখন ঘুরছে তখন আমরা এটাকে কী দেখতে পাচ্ছি? অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি, ACW দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে লেফট নির্ঘাতের উল্টো হবে, লেফট তাহলে ক্লকওয়াইজ হবে, রাইটে যাওয়া হবে, লেফটে ঠিক তার উল্টো হবে, এটুকু শিওর থাকতে পারো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ওকে, ওই জন্য হাত দিতে বলছি। হাতের আঙুলগুলো কেমন আছে নিজে ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে হাতের আঙুলগুলো কেমন আছে। দেখো তুমি ক্লকওয়াইজ আছে লেফটে, আর রাইটে তোমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আছে। যেদিকে তুমি বুড়ো আঙুল দিচ্ছ ওটা হচ্ছে তোমার রাইটের দিক, আর যেদিকে তুমি বুড়ো আঙুল দাওনি মানে কেড়ে আঙুল আছে ওটা তোমার লেফটের দিক হবে। ঠিক আছে, এই সি নামক পয়েন্টের জন্য। আচ্ছা, বি নামক পয়েন্টটা দেখি আমরা একবার। বি নামক পয়েন্টটা দেখি একবার আমরা। আচ্ছা, বি নামক পয়েন্ট, তাই তো? চলো বি নামক পয়েন্টের জন্য একটা ঘড়ি এঁকে নিই। ঘড়িটা তোমাদের এইভাবে আঁকি, চলো। এই এখানে 12টা, 3টে, 6টা, 9টা, এই। ঠিক আছে, বলো এবার কেমন করে ঘোরে ঘড়ি? এরকম একদম বাচ্চাদের মতো শেখাচ্ছি, এর থেকে ভেঙে আর বলা যায় না। হাতে ইন্টারঅ্যাক্টিভ প্যানেল থাকলেও তোমাদের এত ভালো করে বোঝাতে পারতাম না হয়তো। তো দেখতে পাচ্ছ এইভাবে ঘুরছে। ঠিক আছে, কিন্তু এখানে তুমি কি দেখতে পাচ্ছ ঘড়ি কেমন করে ঘুরছে? দেখো তুমি যদি রাইট দিয়ে দেখো, এই ক্ষেত্রে তুমি যদি রাইট দিয়ে দেখো ভালো করে বুঝবে। এই ক্ষেত্রে তুমি যদি রাইট দিয়ে দেখো, ঠিক আছে, তাহলে রাইট দিয়ে দেখলে তুমি কেমন দেখতে পাবে ঘড়িটা কেমন করে ঘুরবে? রাইট দিয়ে দেখলে এক্ষেত্রে এই যে লেফট রাইট লিখেছি আমি, এই যে রাইট, এই হচ্ছে লেফট। রাইট দিয়ে দেখলে এক্ষেত্রে তুমি দেখতে পাবে ক্লকওয়াইজ, আর লেফট দিয়ে দেখলে এক্ষেত্রে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখবে। ঠিক আছে, কেমন দেখতে পাবে? অ্যান্টি ক্লকওয়াইজ দেখবে। ওকে, রাইট দিয়ে দেখলে তুমি কি দেখবে? ক্লকওয়াইজ দেখবে। ওকে, আর লেফট দিয়ে দেখলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখবে। তোমার এখানে মনে হতে পারে স্যার এটা তো আপনি যেমন করে এঁকেছেন তাতে তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে কারণ তুমি লেফট দিয়ে দেখছো এটাকে। তুমি কোন দিক দিয়ে দেখছো ভালো করে দেখো, তুমি এদিক দিয়ে দেখছো, মানে এটা লেফট দিয়ে। এদিক দিয়ে দেখলে এটা ক্লকওয়াইজ আসবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো প্রত্যেকটা চিত্র ব্যাখ্যা করে করে তোমাদের দিয়েছি, কিন্তু এখনও ব্যাখ্যা শেষ হয়নি। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। নিচের কোনটি তড়িৎ চুম্বকের প্রভাবের ওপর কাজ করে? দেখো এখানে অ্যান্সার তোমাদের হবে ইলেকট্রিক মোটর। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইলেকট্রিক মোটর কীভাবে কাজ করে সেটা তোমাদের একটু পরে দেখাবো, আপাতত কোশ্চেন্সগুলো একটু করিনি। চলো পরের প্রশ্ন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা রেলে পড়া প্রশ্ন। একটি সোজা তড়িৎ পরিবাহী তারের যে কোনো বিন্দুতে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের শক্তি প্রবাহিত তড়িতের সঙ্গে সমানুপাতিক। একটি সোজা তড়িৎ পরিবাহী তারের যে কোনো বিন্দুতে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ওই বিন্দু থেকে দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা অ্যান্সার হবে AB, কারেক্ট। দেখো তুমি যদি একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নাও, যেমন ধরো এইখানে আমি তোমাদের এঁকে দিচ্ছি, এটা একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে, অর্থাৎ একটা স্ট্রেট লাইন যেখানে উপর দিকে কী হচ্ছে তোমাদের তড়িৎ যাচ্ছে, অ্যারোটা দিয়েছি উপর দিকে তড়িৎ যাচ্ছে। ঠিক আছে, এবং এখানে যে কোনো বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আছে, সাপোজ ধরো আমি বলছি এই বিন্দুটা আছে, একটু আগে তোমাদের যেমন AB বলে বিন্দু দেখিয়েছি এখানে। ঠিক আছে, এই বিন্দুর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তার যা পরিমাণ, সেই পরিমাণ যত বাড়বে, পয়েন্ট টু বি নোটেড, সেই পরিমাণ কী হবে? যত বাড়বে, ঠিক আছে, চুম্বক শক্তি তত বাড়বে। চুম্বক শক্তি কী হবে? তত বাড়বে। ঠিক আছে, তত বাড়বে। অর্থাৎ এখানে রিলেশন কেমন? সমানুপাতিক রিলেশন। ঠিক আছে, কেমন রিলেশন? সমানুপাতিক। ঠিক আছে, I সমানুপাতিক B। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের কী বলেছে? বি মানে এখানে চুম্বক ক্ষেত্রের যে ক্ষমতা সেটাকে বি হিসেবে ধরা হয়। যাই হোক, নেক্সট বলছে একটি সোজা তড়িৎ পরিবাহী তারের যে কোনো বিন্দুতে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ওই বিন্দু থেকে দূরত্বে ব্যস্তানুপাতিক। মানে কি? আমরা যত দূরে যাব তত এখানে যে ক্ষমতা তৈরি হয়েছে তার প্রভাব কম হবে। ডেফিনেটলি একটা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটলো, ঠিক আছে, তো আচ্ছা বাদ দাও, এরমভাবে বলো না, কারণ সত্যি কথা বলতে দু দেশের মধ্যে যুদ্ধ চলছে। সো এই মুহূর্তে এটা আলোচনা করাটা খুবই, আমি বলবো, ঠিকঠাক নয় সোজা কথা বলতে। ঠিক আছে, কাম্যই নয়,
কার কতটা বোমা আছে, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ মোর পাওয়ারফুল, বাট প্রবলেম ইজ দ্যাট আই এম প্রাউড অফ মাই কান্ট্রি যে মানে অতগুলো আঘাতকে সে বিনষ্ট করেছে, নষ্ট করেছে সোজা কথা বলতে। কিন্তু প্রবলেম একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে যে একটা পড়লেও তার যে এফেক্ট হবে, যে কোনো জায়গাতে একটা পড়লেও তার যে এফেক্ট হবে সেটা যথেষ্ট। এখন পরমাণু বোমার যে ক্ষমতা সেটা যথেষ্ট। সেই জন্য হোপ কি যে অত দূর যেন না যায়, ঠিক আছে, আগেই যেন পাকিস্তান বুঝতে পারে, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পাকিস্তান আগেই যেন বুঝতে পারে এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ওরকমভাবে একটা ভারতের মতো একটা শক্তিশালী দেশের সঙ্গে এইভাবে যুদ্ধে জেতা যায় না, এটা আগেই বোঝা জরুরি। কেন বুঝতে পারছে না আমি নিজেও জানি না। যাই হোক, চলো, সো হট করে বলে ফেলেছি, সরি ফর দ্যাট। চলো, মানে আমার নিজেরই খারাপ লাগছে বলে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরো একটা জায়গায় পটকা ফাটছে, তো ওই পটকা ফাটার স্থান থেকে তুমি যতটা দূরে আছো, যতটা দূরে থাকবে, যদি কাছাকাছি যাও তাহলে শব্দ বেশি শুনতে পাবে, দূরে গেলে শব্দ কম শুনতে পাবে। ঠিক আছে, তার মানেটা আমি বলতে চাইছি, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে, তার থেকে যত তুমি দূরে যাবে সেই কাজের এফেক্ট তত কম তোমার উপর পড়বে। এটাই এখানে লেখা আছে, যে ওই বিন্দুতে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার যে শক্তি, এই বিন্দু থেকে যত দূরে যাবে দূরত্বের কী হবে, ব্যস্তানুপাতিক হবে। ডেফিনেটলি কাছে গেলে শক্তির প্রভাব তোমার উপর বেশি পড়বে, দূরে গেলে প্রভাব কম পড়বে। ঠিক আছে, সো এখানে কী হবে, ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এটা বলা হয় বি টু দি পাওয়ার আর। আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ এখানে দূরত্ব। তোমরা বললো স্যার ব্যাসার্ধের আকারেই কেন দূরত্ব এখানে নির্বাচন করা হয়? তোমাদের মনে করে দেখো, একটু আগে তোমাদের যে ফিল্ড লাইন্সগুলো এঁকেছিলাম সেগুলো কেমন এঁকেছিলাম মনে করে দেখো তো। ওপর দিকে হাত দিলে কী হচ্ছে, এইভাবে আসছে এবং এইভাবে যাচ্ছে, তো ফিল্ড লাইন্সগুলো সার্কুলার হয়। এবং এই যে ফিল্ড লাইন্সগুলো থাকে, এগুলো এক একটা কনসেন্ট্রিক সার্কেলে থাকে। কনসেন্ট্রিক সার্কেল বলতে বোঝায় কনসেন্ট্রিক কিসে থাকে, জাস্ট মিনিট, কনসেন্ট্রিক সার্কেলে থাকে। ঠিক আছে, কনসেন্ট্রিক সার্কেল বলতে কী বোঝায়? কনসেন্ট্রিক সার্কেল শব্দের অর্থ হচ্ছে এককেন্দ্রিক বৃত্ত। ঠিক আছে, এককেন্দ্রিক বৃত্ত। এটা মানে দাঁড়াচ্ছে, তুমি যদি এখানে যদি তুমি আরেকটা বৃত্ত আঁকো, এই জায়গায় যদি তুমি আরেকটা বৃত্ত আঁকো, তাহলে তার যা সেন্টার হবে, এই পরের লাইনটারও সেন্টার সেম হবে, অর্থাৎ এদের কেন্দ্র এক, জাস্ট এরা বাড়তে থাকবে। এখানে আরেকটা এঁকে দাও, ঠিক আছে, বাড়তে থাকবে। এবং কি বলেছিলাম, পেছন দিক দিয়ে যখন আসবে তখন তোমাদের লেফটে যাবে, আর এই দিক দিয়ে ঘুরলে রাইটে যাবে, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। এবং যত এই যে আর বাড়তে থাকবে, এটা আর বলি আমরা, যতই আর বাড়তে থাকবে, দেখো বাড়ছে, যতই আর বাড়বে তত কিন্তু এর প্রভাব কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন যেটা তোমাদের একটু আগে করালাম তার উপর প্রশ্ন। আচ্ছা, ওই যে নিয়মটা, ওটাকে কিন্তু ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল বলা হয়। আমি ওখানে বলতে ভুলে গেছিলাম, রিয়েলি সরি ফর দ্যাট। ওটাকে কী বলা হয়? ওটাকে বলা হয় ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, ম্যাক্সওয়েল এটা দিয়েছিলেন এবং সেই জন্য ওটাকে বলা হয় ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কি বলছে দেখো এবার, বৃদ্ধাঙ্গুষ্ঠ ম্যাগনেটিক ফিল্ডের দিককে নির্দেশ করে। আমরা সবটাই জানি, ম্যাগনেটিক ফিল্ডের দিককে নির্দেশ করার জন্য বাকি আঙুলগুলো রয়েছে। বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, মুড়ে থাকা অন্য আঙুলগুলি ম্যাগনেটিক ফিল্ডে নির্দেশ করে। তার মানে বি আর সি আমাদের এখানে কারেক্ট হবে। বিও কারেক্ট, সিও কারেক্ট, এ কিন্তু কারেক্ট নয়। ঠিক আছে, একটু আগে তোমাদের ছবি দেখিয়েছি, ছবিটা দেখে নাও, বেটার বুঝতে পারবে। পরেরটায় চলো, তড়িৎ প্রবাহ যদি লম্বভাবে উপরের দিকে থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কী হবে? তোমাদের আমি এই প্রশ্নটা কিন্তু একটু আগে করিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখানে কি হচ্ছে দেখো, যদি একটা ঘড়িকে আমি এখানে আঁকার চেষ্টা করি, তুমি দেখতে পাবে যে এই হচ্ছে আমাদের যদি হয়, ঠিক আছে, এই যদি আমাদের হয়, এই হচ্ছে ধরো এখানে 12টা আছে, এই হচ্ছে 3 আছে, এদিকে আমাদের 9 আছে, এদিকে আমাদের 6 আছে। যদি ঘড়িটা এইভাবেই থাকে, ঠিক আছে, তো আমরা কী দেখতে পাবো, ঘড়ি কেমন করে ঘুরছে, এইভাবে ঘুরবে, রাইট? আর তুমি এখানে ফিল্ড কেমন করে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো তো। একটা ঘড়িকে যদি দেখো, এই হচ্ছে 12, এই হচ্ছে তোমার 3, এই হচ্ছে 9, এই হচ্ছে তোমাদের 6, ঠিক আছে, এইভাবে ঘুরে, ঠিক আছে, এইভাবে ঘুরবে। সেটাকে আমি এখানে শুয়ে দিয়েছি জাস্ট, এই যে ঘড়িটা, এটাকে আমি কী করেছি, জাস্ট আমাদের এখানে শুয়ে দিয়েছি। এবার বলো এখানে অ্যান্সার কী হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে না ঘড়ির কাঁটার দিকে ঘোরে? ক্লিয়ারলি যদি ঘড়ি দেখো, দেখতে পাবে ঘড়ি এরভাবে ঘুরছে আর তোমরা যাচ্ছ এদিক থেকে এদিকে, তার মানে এটা কী হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ।
ঠিক আছে, কোন দিক থেকে দেখলে? আপ দিয়ে দেখলে। ডাউন দিকে দেখলে কী হবে? ক্লক ওয়াইজ হবে। আগের দিনও একটু আগেই বলেছি। ঠিক আছে, দেখেন অ্যান্সার কী হবে? ওপরের দিকে হয়, কেমন হয় ওপরের দিকে হয়? তোমাদের পয়েন্ট টু বি নোটেড। কোন দিক দিয়ে বলেছে ইম্পর্টেন্ট, কিন্তু তিনটে জিনিস ইম্পর্টেন্ট। কেমন করে আছে? লম্বভাবে আছে। কোন দিকে আছে? উপরের দিকে আছে। তাহলে কী হবে তোমাদের? ডেফিনেটলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, ওকে, চলো পরের প্রশ্ন। বলছে তড়িৎ প্রবাহের দিক যদি লম্বভাবে নিচের দিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হবে? আমি তোমাদের আবার বলবো, কোন দিক থেকে দেখছো তার উপর নির্ভর করবে। যদি আপে দেখো তাহলে এটা ক্লকওয়াইজ হবে, আর যদি ডাউনে দেখো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, নর্মালি কিছু বলা না থাকলে তোমরা আপটা ধরে নেবে, আপটা ধরে নেবে। ঠিক আছে, কিছু বলা না থাকলে বাই ডিফল্ট তোমরা আপ ধরবে। এখানে কিছু বলা নেই তো আপ ধরে চলবো। এটা হবে তোমাদের ঘড়ির কাঁটার দিকে হবে। দেখতেই পাচ্ছ, যদি ঘড়িকে রাখো এখানে, এটা ওই তোমাদের একটা ছোটো হাত ঘড়ি হয়। ঠিক আছে, আমি দেখি, তাহলে এই হচ্ছে তোমাদের কাঁটা 12টা, এই হচ্ছে তোমাদের কাঁটা হচ্ছে 3টে। ঠিক আছে, এদিকে 9, এদিকে আছে 6। তো কী হবে? ঘড়ি কাঁটা কেমন করে ঘুরবে? এইভাবেই ঘুরবে। দেখো সেম টু সেম সেইভাবেই ঘুরছে। তার মানে কী হবে? ক্লকওয়াইজ হবে। আর ওপরে যেটা থাকবে নিচের দিকে থেকে দেখলে ঠিক তার উল্টোটা দেখতে পাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এগুলো ইজি কোশ্চেন্স, কিন্তু ইজি তার কাছে যে কনসেপ্টটা জানে। কনসেপ্ট না জানা, বাড়ির পাশে কাউকে যে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কিছু পড়েইনি তাকে জিজ্ঞেস করো, ভ্যাবাচাকা খেয়ে যাবে। পরের প্রশ্ন চলো। যেমন এই প্রশ্নটা দেখো, একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহী তারের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? এই প্রশ্নটায় যে অ্যান্সার দিতে পারবে সে তার মানে কনসেপ্ট তার জানা আছে। একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহী তার দেখতে কেমন হয় বলে দিই। বৃত্তাকার তড়িৎ পরিবাহী তার দেখতে এরকম হয়। মানে আগেরবার তোমরা যেটা পেয়েছিলে সেটা হচ্ছে স্ট্রেট ছিল, সোজা ছিল। এবারে সোজা দেয়নি, এবারে কেমন দিয়েছে? এবারে বাঁকা দিয়েছে। এবং ধরে নাও তড়িৎ পরিবাহীটা এদিকে হচ্ছে, অর্থাৎ এদিক থেকে এদিকে যাচ্ছে তড়িৎ, উল্টোটাও হতে পারে। ঠিক আছে, তো অ্যান্সার দাও কীরকম হবে। এবং এখানে কোথাও এটা কানেকশান করানো আছে কার সাথে? ব্যাটারির সাথে কোথাও এখানে কানেকশান করানো আছে। ঠিক আছে, তো এইরকম এখানে তোমাদের বলতে চেয়েছে। তো এটা নিয়ে আমি তোমাদের ডিটেলে আলোচনা করে দেবো। এখানে অ্যান্সারটা বলে দিই ফার্স্ট, এক্ষুনি আলোচনা করে দেবো। তারের যত কাছে যাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তত বৃত্তাকার হবে। ঠিক আছে, তারের যত দূরে যাবে তত ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো সরলরেখায় পরিণত হবে। এই ধরনের বৃত্তাকার তড়িৎ পরিবাহী তারের ক্ষেত্রে তার ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয়। এখানে অল আর রাইট হবে। অ্যাকচুয়ালি এই তিনটেকে মুখস্থ রাখবে, এবার বুঝে মুখস্থ করবে, সেই জন্য বুঝিয়েও দেবো। আর এখানে দেখিয়ে দিলাম যে সার্কুলার লুপ কেমন হয়। আগেরবার তোমরা যেটা পড়লে ওটাকে বলা হয় স্ট্রেট, STRIGHT। ঠিক আছে, স্ট্রেট কন্ডাক্টর। ঠিক আছে, 3 প্রকারের কন্ডাক্টর আছে। একটা আছে স্ট্রেট কন্ডাক্টর, ওকে। নেক্সট হচ্ছে তোমাদের সার্কুলার লুপ। ঠিক আছে, সার্কুলার লুপ। ঠিক আছে, আর আছে তোমাদের, সেটাকে আমরা বলি সলিনয়েড। ঠিক আছে, সলিনয়েড। তো এই তিনটেই তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তিনটেই তোমাদের পড়তে হবে। এখানে আমরা স্ট্রেট কন্ডাক্টরকে কভার করে ফেলেছি, সার্কুলার লুপটাকে এখন কভার করব। ঠিক আছে, চলো দেখো, এই হচ্ছে তোমাদের সার্কুলার লুপ। এই যে দেখতে পাচ্ছ গোলাপি কালারের যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের সার্কুলার লুপ, লেখা আছে সার্কুলার লুপ। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। এটা 1 নম্বর পয়েন্ট। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে। কারেন্ট উল্টোও আসতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। এবার বুঝবো কী করে যে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড কেমন তৈরি হবে? দেখো ম্যাগনেটিক ফিল্ড যেভাবে তৈরি হবে সেটা যেখানে দেখানো আছে। তোমরা এই যে এইটাকে, ঠিক আছে, এইটাকে যদি স্ট্রেট ধরে নাও, এখানটা এই মুহূর্তে এটাকে স্ট্রেট ধরে নাও, এই জায়গাতে স্ট্রেট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে স্ট্রেট উৎপন্ন হচ্ছে, ওকে, কারেন্ট এইভাবে যাচ্ছে, স্ট্রেট উৎপন্ন হচ্ছে। আর এখানে কী হচ্ছে? এখানে কারেন্ট নিচের দিকে নামছে, স্ট্রেট ডাউন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রেট ক্যারিং কন্ডাক্টর বা একটু আগে যেটা পড়েছি সেখানে এই হাত হস্ত নিয়ম কাজ করছিল। এখানে এই হাতই বসাবো। যদি এই হাত বসে আমরা কী দেখতে পাবো? এটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে। দেখো এই সার্কুলার যে লাইনগুলো আছে ম্যাগনেটিক ফিল্ডে সেগুলোকে এই থেকে এইদিকেই যাচ্ছে। দেখো এখানে এই থেকে এইদিকে যাচ্ছে। আর এখানে কি দেখতে পাবো? যেহেতু নিচের দিকে যাচ্ছে, এই যে নিচের দিকে যাবে, এই যে নিচের দিকে যাচ্ছে, দেখো, অর্থাৎ ডান আঙুল তোমার কারেন্টকে নির্দেশ করবে, নিচের দিকে যাচ্ছে। আর হাতের যে আঙুল আছে তাকে তুমি এইভাবে র্যাপ্ট করে দেবে বা পাকিয়ে দেবে। তাহলে কি দেখতে পাবে কেমন করে যাচ্ছে? দেখো এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, ইয়েস অর নো বলো, তাই তো হচ্ছে, হ্যাঁ কি না? ইয়েস, এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এই ঘুরছে সোজা, এই ঘুরছে, এই ঘুরছে, ওকে, ক্লিয়ার হচ্ছে আশা করি। এই ঘুরছে, এটাও কিন্তু তাই হচ্ছিল। এটা কী হচ্ছিল? এটা এই ঘুরছিল। ঠিক আছে, সিমিলার একইভাবে আসবে তোমাদের। এটা এদিকে রোটেট হবে, দেখিয়েও দিচ্ছি। ঠিক আছে,
এটা কী হবে, এটা তোমাদের এদিকে রোটেট হবে, আর এটা কী হবে তোমাদের এই দিকে রোটেট হবে। ঠিক আছে, যেমনটা এখানে লাল কালিতে দেখানো আছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। তো দেখো তাহলে এটা দেখো এদিকেই রোটেট হচ্ছে, এই দেখো এদিকেই, এই যে এদিকেই রোটেট হচ্ছে, এটা এদিকে রোটেট হচ্ছিল, এটা এদিকে রোটেট হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। তো এটা বুঝতে হবে। এবং এই যে সার্কেলগুলো, এই যে মাঝখানে যে সার্কেলগুলো লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি বড় বড় সার্কেল। এই পুরো সার্কেল যদি করে দাও, এগুলো টোটাল একটা কিসে পরিণত হবে, এগুলো একটা সার্কেলে পরিণত হবে। এইগুলো বড় বড় সার্কেলে পরিণত হবে। এবং সার্কেলে পরিণত হতে 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 যখন মাঝখানে আসবে, তখন দেখবে এটা একটা স্ট্রেট প্যারালাল লাইনে পরিণত হচ্ছে। অর্থাৎ এবার তুমি যে ভাববে এই যেখানে ফাঁকা আছে মানে কিন্তু কোনো লাইন নেই, না, এখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, জাস্ট ড্রয়ের জন্য দেখা হয়েছে। অর্থাৎ যত মাঝখানে আসবে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে যত মাঝখান তত লাইনগুলো, মানে লাইন মানে ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো কী হবে, সোজা হবে এবং একে অপরের সাথে প্যারালাল হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, প্যারালাল, PARALL, ঠিক আছে, প্যারালাল হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কী হবে, এক অপরের সাথে প্যারালাল হবে। দেখো এখানে যদি আরেকটা লাইন টানো, আমি যদি একটা লাইন তোমাদের টেনেও দিই, তাহলে বেটার বুঝতে পারবে। কালো নেই, তাহলে ভালোভাবে বুঝতে তোমাদের। এখানে যদি আমি আরেকটা লাইন টেনে দিই, তাহলে এই লাইনগুলো কী হবে, এটা প্যারালাল হয়ে যাবে। দেখো একে অপরের সাথে কী হচ্ছে, এটা প্যারালাল। ঠিক আছে, লাইনগুলো কী হচ্ছে, একে অপরের সাথে প্যারালাল, তাই না? এই তিনটে লাইনকে দেখো একে অপরের সাথে প্যারালাল হয়ে যাবে। এবার এখানে লাইন টানানি মানে কি, কয়েকটা লাইন টেনে তোমাদের দেখানো হচ্ছে চিত্রটা কেমন হবে। এটা একটা ইমাজিনারি কাল্পনিক চিত্র, কারণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা বেসিক্যালি দেখা যায় না, যতক্ষণ তুমি এখানে লোহার চূর্ণ দিচ্ছ বা এমন কোনো ফেরো ম্যাগনেটিক পদার্থ দিচ্ছ যেটাকে চুম্বক আকৃষ্ট করতে পারে, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে লাইন দেখতেই পাবে না। ওরা পড়ে এই প্যাটার্নে সজ্জিত হয়ে যাবে, ফার্স্ট ভিডিওতেও বলেছিলাম, তবে তুমি লাইনটা দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, দেখো এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এখানে, মানে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটা এদিক থেকে এদিকে হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কী হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে। মানে দেখো এদিক থেকে এদিকে যাচ্ছে। আমি কারেন্টের কথা বলছি, এইগুলোর কথা ছেড়ে দাও, এই বৃত্তগুলোর কথা ছেড়ে দাও, আমি কারেন্টের কথা বলছি। এই যে সার্কুলার কারেন্ট আছে, এই কারেন্টের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশানে আছে। ঠিক আছে, কী আছে, ক্লকওয়াইজ ডাইরেকশানে। তো ক্লকওয়াইজ ডাইরেকশানে আছে মানে আমরা এদিক থেকে দেখছি, তো আমরা কোন দিক থেকে দেখছি, আমরা সোজা এদিক থেকে দেখছি এটাকে। ঠিক আছে, তো ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন থাকবে, তখন সেখানে সাউথ তৈরি হবে। তখন কী তৈরি হবে, সেখানে সাউথ তৈরি হবে। এদিকে সাউথ হলে ওদিকে, মানে ওই দিক থেকে যদি কেউ দেখে, নর্থ তৈরি হবে। ঠিক আছে, এটা ব্যাপারটা বোঝা গেল না, তাই তো? চলো আরেকবার এঁকে তোমাদের বুঝিয়ে দিই। দেখো আমরা যদি এই দিক থেকে দেখি, মানে সামনের দিক থেকে দেখি, অর্থাৎ যখন আমরা দেখছি কারেন্ট কীভাবে প্রবাহিত হচ্ছিল, মনে করে দেখো কারেন্ট তোমাদের এইভাবে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ এইভাবে যাচ্ছে কারেন্ট। ঠিক আছে, কারেন্ট কী হচ্ছে, এইভাবে যাচ্ছে। ওকে, কারেন্ট এইভাবে যাচ্ছে। ওকে, তো যখন আমরা সামনের দিক দিয়ে দেখছি, মানে এইখান দিয়ে দেখছি, যখন আমরা সামনের দিক দিয়ে দেখছি, এইখান দিয়ে দেখছি, সামনের দিক দিয়ে দেখছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, এই ফেসটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং কারেন্ট যখন এইভাবে যাচ্ছে, অর্থাৎ যখন ক্লকওয়াইজ, এটা কি, এটা ক্লকওয়াইজ যাচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, কারেন্ট কেমন যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, তখন এইটা হয়ে যাবে আমাদের সাউথ। এইটা হয়ে যাবে কি আমাদের সাউথ। এইভাবে মনে রাখতে পারে, এই দেখো সাউথের ডিরেকশনটা কি, এই যাচ্ছে, এইটা হয়ে যাবে আমাদের সাউথ। আর ঠিক এর অপোজিট, অন্য দিকটা, অপর পিঠটা, সেটা হয়ে যাবে আমাদের নর্থ। ছোট করে লিখছি, মানে যদি কেউ এদিক দিয়ে দেখে, মানে এটার পিছন দিক দিয়ে দেখে, ঠিক আছে, এটার পিছন দিক দিয়ে দেখে, তাহলে সে নর্থ দেখতে পাবে তখন। এবং এদিকে ডাইরেকশনটা কেমন হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ACW হবে। ঠিক আছে, ওকে, এটা কিভাবে বুঝবে, ধরো এইটা হচ্ছে এদিক আর এইটা হচ্ছে এর এদিক। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের যে রেখাগুলো আছে, সেটা নর্থ দিয়ে উৎপন্ন হয় এবং সাউথ দিয়ে ঢোকে। ঠিক আছে, তার মানে যখন ম্যাগনেটিক ফিল্ডের কথা বলবো, তখন এটা কী হবে, এটা চৌম্বক ক্ষেত্রের যে রেখাগুলো হবে, সেগুলো এই সাউথ দিয়ে ঢুকবে আর কী হবে, এই নর্থ দিয়ে বেরিয়ে যাবে।
সাউথ দিয়ে ঢুকবে, নর্থ দিয়ে বেরিয়ে যাবে, সাউথ দিয়ে ঢুকবে, নর্থ দিয়ে বেরিয়ে যাবে, সাউথ দিয়ে ঢুকবে, নর্থ দিয়ে বেরিয়ে যাবে। নর্থ দিয়ে তাও কেন? কারণ নর্থ থেকে উৎপন্ন হয়, এই রেখাগুলো কী হয়, নর্থ থেকে উৎপন্ন হয়, এইভাবে ঘুরে আবার ঢুকবে। ঠিক আছে, একটা সার্কেল যদি করে দেওয়া যায়, ঠিক আছে, এই সাউথ দিয়ে ঢুকবে, নর্থ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হবে তোমাদের রেখাগুলো। ক্লিয়ার হয়েছে আশা করি? আশা করি বুঝতে পারছো। সাউথ দিয়ে ঢুকবে, নর্থ দিয়ে বেরিয়ে যাবে। এই যে সাউথ, সাউথ দিয়ে ঢুকবে, নর্থ দিয়ে বেরিয়ে যাবে। কারণ আমরা জানি ভেতরে আমাদের সাউথ থেকে নর্থ যায়, বাইরে আমাদের নর্থ টু সাউথ যায়। মানে এইটা যদি আমি বলি, এটা এরকমভাবে ব্যাক করে আবার এখানে আসবে, আবার ঢুকবে, আবার বেরিয়ে যাবে। এটাও তাই হবে, এটাও তাই হবে। অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবো, আমি বারবার তোমাদের বলছি, যখনই ক্লকওয়াইজ যেখানে থাকবে তড়িতের প্রবাহ, সেদিকটা হবে সাউথ ফেস, এবং সেখান দিয়ে চুম্বকের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডগুলো ঢুকবে। ঠিক আছে, আর যেদিকটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হবে আমাদের নর্থ ফেস, এবং সেখান দিয়ে এই চুম্বকক্ষেত্রের রেখাগুলো বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্নে যাব। পরের প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহী তারের যে চৌম্বক ক্ষেত্র, তার শক্তি কিভাবে বাড়ানো যায়? কারেন্ট ক্যারিং, সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের যে তড়িৎ চুম্বকের যে ম্যাগনেটিজম, সেটা কীভাবে বাড়ানো যায়? দেখো এখানে বলেছে বৃত্তাকার তারটির প্যাচ বা কয়েল বাড়িয়ে, মানে এখানে দেখো একটা কয়েল আছে, সাপোজ ধরো এখানে একটা আছে, ঠিক আছে, এখানে কটা আছে, লালটা ধরো একটাই আছে। আমি যেখানে আর একটা করে দিই, মানে একটা আছে, আমি যদি এখানে আর একটা করে দিই, তাও যেখানে আর একটা করি, তাও যেখানে আর একটা করি, এবং এগুলোকে একসঙ্গে যদি বেঁধে দিই, ঠিক আছে, বেঁধে দিই, এবং তার মধ্যে দিয়ে যদি এখানে যদি তড়িৎ পরিবাহিত করি, ঠিক আছে, তাহলে এর যে ক্ষমতা হবে এটা অনেক বেশি হবে। মনে রাখবে এখানে যতগুলো এন টাইম পাক দিলে ওদিকে এন টাইম বাড়বে, মানে সমানুপাতিক সম্পর্ক। এখানে যদি এন টাইম পাক দাও, 100 বার পাক দাও, ওদিকে 100 গুণ বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? আশা করি। ওকে, নেক্সট হচ্ছে বি বলছে বৃত্তাকার তারের ব্যাসার্ধ কমে, মানে এই যে তারটা, এই তারটা একটা ব্যাসার্ধ আছে। ক্লিয়ার হয়েছে? একটা বৃত্তাকার, তো একটা ব্যাসার্ধ আছে। ঠিক আছে, এবার হ্যাঁ তুমি বলতে পারো এর মুখ দুটো কাটা, তো কাটা হোক, কিন্তু এখান থেকে তো ব্যাসার্ধ আছে, এই দুটো যোগ আছে, প্লাস আর মাইনাসে। কিন্তু এই যে বৃত্তাকার তারের ব্যাসার্ধ, এটাকে কমিয়ে আনতে হবে। এই দুটোর মধ্যে যত কম ডিস্টেন্স থাকবে, তত এর দূরত্ব, মানে এর যে স্ট্রেংথ বা শক্তি বা ক্ষমতা, সেটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এ আর বি তো কারেক্ট। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়ি, এটাও কারেক্ট। তড়িৎ প্রবাহ যত বাড়বে, আই যত বাড়বে, তত এর চৌম্বকত্ব বাড়বে। এখানে অল আর রাইট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। এগুলো মুখস্থ করে রাখবে, জাস্ট তোমাদের এনসিইআরটি লাইন তুলে দিয়েই প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। বলছে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হলে, একটু আগেই তোমাদের বলেছি, এ হচ্ছে ম্যাগনেটিক লুপ। ঠিক আছে, আরেকবার বলে দিই, প্লাস এটা মাইনাস, এবং তড়িৎ পরিবাহিত হচ্ছে। সাপোজ ধরো তড়িৎ এইভাবে পরিবাহিত হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে। দেখো ঘড়ির কাঁটার দিকে আছে তড়িৎ প্রবাহ, তাহলে এই জায়গায় আমাদের কি উৎপন্ন হবে, আমরা একটু আগে বলেছি সাউথ উৎপন্ন হবে। এইভাবে তুমি ফিগার দিয়ে মনে রাখতে পারো, সাউথ উৎপন্ন হবে, অর্থাৎ দক্ষিণ মেরু উৎপন্ন হবে। আর আমরা জানি এক্ষেত্রে কি হয়, আমরা যদি বার ম্যাগনেটকে দেখে থাকি, তাহলে বার ম্যাগনেটের ক্ষেত্রে কী পড়েছিলাম, একটু আগে বলেছি, এটা সাউথ এটা নর্থ হলে চুম্বকের বাইরে রেখাগুলো নর্থ দিয়ে শুরু হয় এবং সাউথ দিয়ে ঢোকে, আর ভেতরে সাউথ দিয়ে শুরু হয়, নর্থ দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, মানে এই রাউন্ডটা হচ্ছে বেসিক্যালি। তো এখানেও কী হবে, তোমার যদি এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেয়, তাহলে এখানে কী হবে, এখানে বাইরের দিক দিয়ে সাউথ দিয়ে কী হবে, এইগুলো সব কী হবে, তোমাদের ঢুকবে সব। ঠিক আছে, যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক লাইনগুলো আছে, সেগুলো সব কী হবে, এখান দিয়ে ঢুকবে, ঢুকে এইভাবে বেরিয়ে নর্থ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। বলছে তড়িৎ প্রবাহ যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, তাহলে কি হবে? ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, করি দিয়েছি বলে সোজা লাগছে। ঠিক আছে, করি দিয়েছি বলে সোজা লাগছে। ঘড়ির কাঁটার বিপরীতে হয় তার মানে কি, তার মানে যদি এরকম যায়, দেখতে পাচ্ছ এটা ঘড়ির কাঁটার বিপরীতে আছে, তো ঘড়ির কাঁটার বিপরীতে হলে আমি তোমাদের কি বললাম, সেখানে নর্থ তৈরি হবে। সেখানে কি তৈরি হবে, নর্থ তৈরি হবে। ইয়েস, তার মানে উত্তর মেরু তৈরি হবে। আর আমি তোমাদের এটাও একটু আগে বলেছি যে নর্থ দিয়ে কি হয়, বাইরে যায়, নর্থ দিয়ে বাইরে যায়, তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনসগুলো কী হবে, সব বাইরে সাউথের দিকে যাবে। ঠিক আছে, সব বাইরে কী হবে, তোমাদের সাউথের দিকে যাবে, এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন সব বাইরে যাবে সাউথের দিকে। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি ম্যাগনেটিক লুপ পর্যন্তই করাচ্ছি, আর সলিনয়েডের যে ব্যাপারটা আছে সেটা আমি তোমাদের একটু পরে যদি পারি তো সেপারেট ভিডিও দেবো, তা না হলে তোমাদের নেক্সট দিন করিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।